মিতামা, আজ নাস্তা বানাবে? আমি ভাত ধুয়ে রেখেছি। আমি সবসময় তোমার মতো ভোরে উঠতে পারি না। আমাকে একটু ঘুমোতে দাও। তাছাড়া তুমি তো আছোই, রান্না করো। বাংলার মাটিতে এখনো কিছু ঘর আছে যেখানে সুখের আলো আসে, আবার কিছু ঘরে দুঃখের ছায়া ঘুরে বেড়ায়। এই গল্প সেই দুঃখ ছায়া ঢাকা ঘরের, যেখানে থাকতেন এক বৃদ্ধা মা, মালতী দেবী। পুরো গ্রামে মালতী দেবীকে সবাই মা বলে ডাকত। বয়স প্রায় ৬৮, কিন্তু মুখে সব সময় মিষ্টি হাসি, চোখে ছানি, হাঁটতে লাঠির ভরসা, কিন্তু মনটা খুবই কোমল। মালতীর একমাত্র ছেলে হরিরাম, আর তার বউ সুজাতা। বাইরে থেকে দেখতে সংসারটা খুব সুন্দর, কিন্তু ভেতরের গল্পটা ছিল অনেক বেশি অন্ধকার। মা উঠোন ঝাড়ু দিচ্ছেন। হাঁটতে একটু কষ্ট হলেও তিনি লাঠি ঠুক ঠুক করে ধীরে ধীরে কাজ করছিলেন। এই হাঁটুগুলো আর মানতে চায় না, তবুও কাজটা তো করতে হবে। শাশুড়ি মা, এই ভোরে আবার হাঁকডাক করছেন কেন? মানুষ ঘুমায় নাকি ঘুমায় না? মা, আমি তো আস্তে কাজ করছি। আপনার আস্তে কাজ করাটাই তো আস্তে নয়, সারাদিন শুধু বকবক আর কাজের নামে ঝামেলা। বৌমার গলা যেন কাটার মতো বিঁধে গেল মায়ের মনে। তবু তিনি কিছু বললেন না, কারণ মালতী দেবীর একটি অভ্যাস ছিল সহ্য করা। এটাই ভাবতেন, যারা নিজের মনে কষ্ট পায় তারা কারো সাথে তা ভাগ করে না। মিতা মা, একটু ভাতটা গরম করে দেবে? রাত থেকে কিছু খাইনি। বৌমা পিছনে ফিরে এমনভাবে তাকালো যেন বড় অন্যায় করে ফেলেছে মালতী। আপনি কি ভাবেন শাশুড়ি মানে আমি আপনার দাসী? শুনছেন, সকালে উঠেই রান্না, বাসন, কাপড় সব আমার একার। ঠিক তখন ছেলে হরিরাম বেরিয়ে এলো। মা, তুমি আবার কি শুরু করলে? সকালে সকলে অশান্তি ছড়াও শুধু। মা চুপ করে থাকে, তার চোখে জল, কিন্তু সে মুছে ফেলে যাতে কেউ না দেখে। আমি তো শুধু একটু ভাত চেয়েছিলাম রে বাবা। সব সময় চাও চাও চাও, এই বয়সে এসে শুধু আমাদের পিছনে লাগো। এই কথাগুলো মাকে ভেতর থেকে ভেঙে দিল। যে ছেলে ছোটবেলায় তার হাত ধরে হাঁটতে শিখেছে, যে ছেলে অসুস্থ হলে মা সারা রাত জেগে থেকেছে, আজ সেই ছেলেরই ভাষায় কাঁটার চেয়েও ধারালো কষ্ট। শুনছেন, আপনার মাকে বলুন যেন রান্নাঘরে না আসে। উনি এলেই সব নষ্ট হয়। হ্যাঁ মা, তুমি রান্নাঘরে ঢুকবে না। তোমার রান্না খেয়ে মানুষ অসুস্থ হবে। বাবা, রান্নাটা তো আমি তোমাকে এত বছর করে খাইয়েছি। সেই আগের গল্প বাদ দাও, এখন তুমি কিছুই পারো না। গল্পটা শুনে মনে হবে সাধারণ কথাবার্তা, কিন্তু বৃদ্ধা মানুষের হৃদয়ে এই কথাগুলো ছুরি হয়ে বিঁধে যায়। সকাল মালতী এক কোণে বসেছিলেন। বাতাসে কাঁপছিল তার পাতলা চুল, মুখে দুঃখের ছাপ স্পষ্ট। আমি কি সত্যি এত বোঝা হয়ে গেছি? এই বাড়িটা কি আর আমার ঘর নয়? তিনি খুব আস্তে করে তার পুরনো লাল কাপড়টা ঠিক করলেন। এত বছর এই বাড়িতে থেকেও তিনি হঠাৎ নিজের অচেনা লাগতে লাগল। দুপুরে তিনি আঙিনা থেকে এক কলসি জল তুলতে গিয়ে হাত কাঁপল, কলসি পড়ে গেল। সুজাতা ছুটে বেরিয়ে এসে চিৎকার করতে লাগল। দেখেছেন, আবার ভাঙলেন। আমি সারাক্ষণ বসে বসে বাসন ভাঙার হিসাব রাখবো নাকি? মালতী ভয় পেয়ে গেল। আমি ভুলে গেছি মা, হাত কেঁপে গেল। মা, তুমি ইচ্ছে করে করো, আমাদের কষ্ট দেওয়াটাই তোমার স্বভাব। মালতী দেবী যেন ভেতর থেকে ফেটে যাচ্ছিলেন, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। এমনকি ব্যথা লাগলেও তিনি কাঁদলেন না, যেন তার কান্নারও অধিকার নেই। পাশের বাড়ির কমলা কাকিমা সব শুনছিলেন। তিনি জানতেন মালতী কখনো ইচ্ছে করে কাউকে কষ্ট দিতে পারে না। মালতী, তুমি এমন ছিলে না। আমাকে সত্যি বলো, সব ঠিক আছে তো? হ্যাঁ কাকিমা, সব ঠিক আছে, আমার দোষেই সব হয়। এটা ছিল মায়ের প্রথম বড় ভুল, নিজেকে দোষী ভাবা। কারণ অন্যায় যত বাড়ে, ভুক্তভোগী নিজের দোষ খুঁজতে থাকে। রাতে সবাই ঘুমোলে মালতী উঠোনে বসে থাকতেন, আকাশে তারার দিকে তাকিয়ে থাকতেন। অরুণ,
তুমি কি সত্যিই আর আগের সেই ছেলে নও যে আমায় মা বলে বুকে জড়িয়ে ধরত? তার চোখে জল জমেছিল, কিন্তু তিনি হাত দিয়ে মুছলেন না, কারণ তিনি কান্না কাউকে দেখাতে চাননি। গ্রামের ছোট্ট মাটির বাড়িতে সংসার শুরু হলো অরুণ আর তার বউ মিতা। কিন্তু শুভ দিনগুলো বেশি দিন টিকল না, কারণ মিতার ভেতরে জমতে শুরু করলো অহংকার। মিতা মা, আজ নাস্তা বানাবে? আমি ভাত ধুয়ে রেখেছি। আমি সবসময় তোমার মতো ভোরে উঠতে পারি না, আমাকে একটু ঘুমোতে দাও। তাছাড়া তুমি তো আছোই, রান্না করো। ঠিক আছে মা। মায়ের মুখে কষ্টের হাসি, বৌমার তীক্ষ্ণ কথায় বুকটা ভারী হয়ে ওঠে। মা, মিতা বলছে তুমি নাকি তাকে কাজ করাও? বাবা, আমি তো শুধু সাহায্য চাইছিলাম। দেখেছো অরুণ, আমি বলেছিলাম না, তোমার মা আমাকে মানতেই চায় না। মা, তুমি মিতাকে কষ্ট দিও না, তুমি বয়সে বড়, তুমি সামলাও। এই ভাতটা আবার কি রকম হলো? এটা আমি খাবো না। মা, ভাতটা তো ঠিকই আছে। তোমার হাতের রান্না খেয়ে আমার পেট খারাপ হয়। তার চোখে জল জমেছিল, কিন্তু তিনি হাত দিয়ে মুছলেন না, কারণ তিনি কান্না কাউকে দেখাতে চাননি। মা, তুমি সব নষ্ট করে দিচ্ছ, মিতাকে ঠিকমতো রাখো না। আমি কি ভুল করছি বাবা? হ্যাঁ, তুমি অনেক ভুল করছো। মা ভেঙে পড়ে। যে ছেলে তাকে একসময় মা মা করে ঘুরত, আজ সেই ছেলের গলায় রাগ, অভিযোগ। কাকিমা, তোমার মুখটা এত শুকনো কেন? না রে মা, সব ঠিক আছে। কথা লুকিও না, তোমার ছেলেটা আগের মতো নেই, শুনছি তোমাকে। না না, আমার অরুণ ও মিতা খুব ভালো। সব মানুষ তো ভালো চায় না, তাই মিথ্যা কথা বলে। মা তাদের কথা কাটিয়ে যায়, নিজের অপমানও সে লুকিয়ে রাখে শুধু ছেলেকে বাঁচাতে। হায় গো, বুকে ব্যথা পড়ছে। আবার নতুন নাটক নাকি? রাতে ঘুমাতে দিচ্ছে না। মা, তুমি এত রাতে আওয়াজ করছো কেন? বাবা, শরীরটা ভালো নেই। ডাক্তার দেখাতে হবে নাকি? তোমার জন্য এইসব খরচ? না না, আমি ঠিক আছি, টাকা খরচ করিস না। মা নিজের কষ্ট ঢেকে রাখে, শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে। মা গো, কতদিন দেখছি তোকে, তোর মুখে সুখ দেখি না। জীবনটাই এমন, ঠাম্মি। না রে, জীবন এমন না। যে বৌমা শ্বশুরবাড়িকে ঘর ভাবে না, সে সংসার রাখতে পারে না। মা প্রথমবার বুঝল সে সত্যি কষ্ট পাচ্ছে, যা এতদিন নিজের কাছেও স্বীকার করতে পারেনি। আমি এবার চলে যাই, ওরা সুখে থাকুক। আমি থাকলেই ওদের সমস্যা। মা, মা কোথায় গেল? আমি কি জানি, তোমার মা তো এমনিতেই আমাকে পছন্দ করতো না। তুমি কিছু বলেছ নাকি? তুমি কি আমাকে দোষ দিচ্ছ? পুরো বাড়িতে উত্তেজনা, কিন্তু মা নেই। এটাই অরুণের চোখে প্রথম ধাক্কা। অরুণ, তোর মা তো গতকাল পুকুর ঘাটে কাজ ছিল। বউ আর ছেলে দুজন মিলে যা করেছ, মা মানুষকে কষ্ট দেবি? সমস্ত গ্রামে কথা ছড়িয়ে পড়ে। অরুণ লজ্জায় ডুবে যায়। মা কোথায় গেল? ও কি সত্যি কষ্ট পেয়েছে? তার মনে পড়তে থাকে মায়ের প্রতিটা কষ্টের মুহূর্ত, যা সে বুঝতেই পারেনি। তুই শাশুড়িকে কেন তাড়িয়েছিলি? আমি কিছু বলিনি। সবাই দেখেছে তুই কেমন গলা চড়ো। মিতার মুখ শুকিয়ে যায়, তার অহংকার ভাঙতে থাকে। মা, আমাকে মাফ করে দাও। বাবা, তুমি কেন এলে? তোমরা সুখে থাকো। তুমি না থাকলে কোনো সুখই নেই মা। মা, আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি, অনেক কষ্ট দিয়েছি। মানুষ ভুল করে, ভুল বুঝলে মানুষ বড় হয়। মা দুই হাত তুলে দুজনকে আশীর্বাদ করে। মা,
এবার সব কিছু তুমি বলবে। তোমার মতেই চলবে আমাদের ঘর। আমি শিখে নেব মা, তোমার সঙ্গেই থাকতে চাই। এভাবেই অত্যাচার, অবহেলা, অপমানের অন্ধকার ভেদ করে একটি পরিবার আবার আলোয় ফিরে আসে।